ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। দর্শক, আজ আমরা কথা বলবো ইসরায়েলের হামলা নিয়ে। ইসরায়েল সবশেষ ইয়েমেনে হামলা চালিয়েছে লেবাননের পরে। এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আছি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে আছে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নির্বাহী সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। ভালো আছেন? সেলিম খান, জানেন যে আমরা দেখেছি যে গাজার পর লেবাননে একটি হামলা হয়েছে। গতকালকে 105 জন মারা গেছে। আসলে আবার কি নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা? দেখুন সুপ্রিয়, যে যুদ্ধটা শুরু হয়েছিল, ইসরায়েলের হামলাটা শুরু হয়েছিল কিন্তু গাজা দিয়ে। গাজাতে এ পর্যন্ত প্রায় 40,000 লোক মারা গেছে, ঠিক আছে। এরপরে দেখুন যে যুদ্ধটা আস্তে করে স্প্রেড হয়ে গেল লেবাননের দিকে। লেবাননে এখন কিন্তু যেটা আপনার যদি মনে থাকে, যে জিনিসটা গাজায় হয়েছিল ঠিক একই জিনিস ঘটছে হচ্ছে লেবাননে। সুতরাং লেবাননে প্রতিদিনই 100-100-র বেশি লোক মারা যাচ্ছে এবং এদের অধিকাংশ কিন্তু নিরীহ। এর মধ্যে একজন লোককে কেউ বলছে হিজবুল্লাহ নেতা, 1-2 জন লোককে কেউ বলছে ফিলিস্তিনি নেতা হতে পারে। কিন্তু যদি 100 লোক মারা যায়, তার মধ্যে 5 জন যদি নেতা হয়, বাকি 95 জন তো মানে নিরীহ মানুষ। এই যে নিরীহ মানুষ যে মারা যাচ্ছে, যে গাজায় এত 40,000 লোক মারা গেল, এখানে লোক মারা যাচ্ছে, এইটাতে আসলে সারা বিশ্বের কোনো বিকার নেই। এই বিকারহীনতার কারণেই কিন্তু যুদ্ধটা আস্তে আস্তে স্প্রেড করছে। এবং লেবাননে যেটা বলা হচ্ছে যে সেখানে মুহুর্মুহু বোমা পড়ছে, বিশেষত বৈরুত এবং অন্যান্য জায়গায়, যেখানে মানুষ কোনো ধরনের কোথায় যাবে সে বুঝে উঠতে পারছে না, কোথায় যাবে সে। এই যে লেবানন নিয়ে আলোচনার মধ্যে আমরা দেখলাম গতকাল রাতে ইয়েমেনে হামলা হয়েছে এবং ইয়েমেনে 5 জন মারা গেছে বলে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জেনেছি। আসলে মানে যুদ্ধটা কিংবা হামলাটা কোন দিকে যাচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলছেন, যে যুদ্ধটা যে সম্প্রসারিত হচ্ছে, বাড়ছে, তার পরিধি যে বাড়ছে, যেটা দেখেন গাজার মতো একটা ছোট স্ট্রিপ, যেটা প্রায় ইসরায়েলের কুক্ষিগত একটা এলাকার, মানে সেই এলাকা থেকে আস্তে আস্তে এর পরিসর যে ক্রমে বেড়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ইসরায়েল এখনো পর্যন্ত হামলা চালাতো কোথায়, আপনাকে সেটা মনে রাখতে হবে। একটা হচ্ছে যে ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীর গাজা, এরপরে লেবাননের হিজবুল্লাহদের উপর মাঝে মাঝে তারা বোমা ফেলতো, এরপরে সিরিয়ার কিছু অংশে বোমা ফেলতো, যেটা ধরেন প্রত্যেকটা অংশই কিন্তু ইসরায়েলের সারাউন্ডিংস, মানে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে বা তাদের ভেতরকার এলাকাগুলোতে। এই প্রথম ইসরায়েলি হামলা চালালো হচ্ছে ইয়েমেনে। ইয়েমেন কিন্তু ইসরায়েল থেকে 1000 মাইল দূরে। আচ্ছা, তার অর্থ হচ্ছে যে 1000 মাইল দূরে বিমান হামলা সেখানে চালানোটা কিন্তু এত সোজা কিছু না। এর অর্থ হচ্ছে যে ইসরায়েল ইতিমধ্যে বুঝে গেছে যে যুদ্ধটাকে কিভাবে বাড়াতে হবে, কিভাবে তার মানে নিরাপত্তা নিশ্চিত করার নামে হোক বা যেভাবেই হোক, তাদেরকে এই জিনিসটাকে কোথায় নিয়ে যেতে হবে। কারণ ইয়েমেনের হামলা এ পর্যন্ত কিন্তু ইয়েমেনে কখনো এইভাবে হামলা হয়নি। ইয়েমেনের বন্দরে হামলা হয়েছে, ইয়েমেনে আপনার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা হয়েছে, ফলে খুব বেছে বেছে হামলা করা হচ্ছে। এবং এই হামলা সম্প্রসারণ প্রমাণ দিচ্ছে যে এটা আরও বড় আকার ধারণ করতে পারে এবং সবাই সেই ধরনের আশঙ্কার মধ্যে কিন্তু আছেন বিশ্ব। সেলিম খান, আপনি হিজবুল্লাহর কথা বলছিলেন। আমরা যদি কয়েকদিনের সংবাদ দেখি, হিজবুল্লাহ প্রধান যে নাসরুল্লাহ, ওনাকে মেরে ফেলা হয়েছে এবং ইরান দাবি করছে ইসরায়েলের হামলায় তিনি মারা গেছেন এবং ইরান থেকে বলা হচ্ছে যে এর শক্ত জবাব দেওয়া হবে। তাহলে কি যুদ্ধ ইরানের দিকেই আগাচ্ছে? কি মনে হয়, ইসরায়েল ইরান যুদ্ধ বিষয়টা কি এরকম দিকে যাচ্ছে? আপনার প্রথম কথা জবাবে আসি যে ইরান বলেছে হিজবুল্লাহ নেতাকে ইসরায়েল মেরেছে। ইসরায়েল নিজেই বলছে যে তারা মেরেছে, তারা তো কখনো লুকায়নি, তারা বলছে যে তারা মেরেছে। সুতরাং এইটা নিয়ে লুকোছাপার কিছু নেই এবং তারা এর জন্য গর্ববোধ করে যে হিজবুল্লাহর এই নেতা, যিনি 1985 সাল থেকে এই সংগঠনটাকে তিল তিল করে গড়ে তুলেছেন, সেই সংগঠনের এই নেতাকে তারা মারতে পেরেছে বলে এটা তাদের জন্য একটা বিরাট বিজয়। এবং নেতানিয়াহু সরকার এই জিনিসটাকে সাধারণ ইসরায়েলিদের মধ্যে খুব বড়ভাবে প্রচার চালাচ্ছেন। এখন যদি ইরানের পয়েন্ট অফ ভিউতে আসেন, আপনি যদি দেখেন যে ইরান প্রথম তার পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে, সবচেয়ে বড় পরমাণু বিজ্ঞানীকে। তারপর তাদের কাসেম সুলাইমানি, যিনি ওদের গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন, তাকে হারিয়েছে, ঠিক আছে। এরপরে তাদের রাষ্ট্রপতির বা প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানের সবচেয়ে মানে কি বলবো
সিকিউরিটি বা নিরাপত্তা যেখানে দেয়া হয়ে থাকে সেই এলাকায় ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। তারপরে আপনার সিরিয়ার যে ইরানি দূতাবাস, সেই দূতাবাসে যে ইরানের কর্মকর্তারা, সামরিক কর্মকর্তারা গিয়েছিলেন, সেখানে হামলা চালিয়েছেন। এমনকি এ কথাও উঠেছে যে ইরানের প্রেসিডেন্ট যে মারা গেছেন, এইখানে বোধহয় কোনো পেজার বা এই জাতীয় যে বিস্ফোরণটা আমরা গোটা লেবানন জুড়ে হিজবুল্লাহ নেটওয়ার্কে দেখেছি, এই ধরনের কোনো কিছু থাকলেও থাকতে পারে, এই ধরনের একটা আশঙ্কা কিন্তু আছে। তাহলে একদিকে ভাবুন যে ইসরায়েলের ইসরায়েলের সফিস্টিকেশন বা তাদের সামরিক প্রযুক্তির দিকে তারা যে পরিমাণ উন্নত, এর ধারের কাছে ইরান এর ধারের কাছেও নেই। এর ধারের কাছেও ইরান পৌঁছাতে পারেনি। ইরান কি কাজটা করেছিল? ইরান তাদের হামলার পরে ইসরায়েলে বেশ কিছু রকেট হামলা চালিয়েছিল এবং তারা বলে কয়ে, এবং সেই রকেট হামলা ইসরায়েলের একটি কোনো ক্ষতিও করতে পারেনি। ফলে ইরানকে কিন্তু ইতিমধ্যে ইসরায়েল এবং তার আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা কিন্তু অলরেডি মেপে ফেলেছে। তো এখন আপনি বলতে পারেন যে ইরান কি আক্রান্ত হবে? হতে পারে, নাও হতে পারে। হতে পারে কেন আপনাকে যদি বলি, প্রথম হচ্ছে যে ইরানকে জব্দ করার জন্য একটা পশ্চিমা প্রচেষ্টা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। সে যাতে কোনোভাবে পারমাণবিক বোমার সক্ষমতা তৈরির সক্ষমতা অর্জন না করতে পারে, এই জন্য কিন্তু পশ্চিমারা প্রথম থেকেই তৎপর, এবং এর জন্য সবচেয়ে বেশি তৎপর হচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েলের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইরান। কারণ আরব বিশ্ব হচ্ছে দুই ভাগ, একদিকে হচ্ছে সুন্নি, একদিকে হচ্ছে শিয়া। শিয়াদের নেতৃত্ব দেয় ইরান, সুন্নিদের নেতৃত্ব মোটামুটি সৌদি আরব ধরা হয়ে থাকে। তো তাদের সঙ্গে ইসরায়েল কিন্তু মানে আমেরিকার মধ্যস্থতা একটা ভালো পজিশনে চলে আসছে। তারা আব্রাহাম অ্যাকর্ডের নামে বা অন্যান্য ইয়ের নামে শুধুমাত্র সৌদি আরবকে রাজি করাতে পারলেই তারা কিন্তু মোটামুটি নিরাপদ। এখন যদি দেখুন যে ইরানে যদি হামলা হয়, কি হতে পারে? ইরানে হামলা হওয়ার চান্স মানে আমি দেখি যে বেশ প্রবল। কারণ আপনি দেখেন ইরানের বন্ধু চীন এবং রাশিয়া, তারা কিন্তু কেউ এখনো পর্যন্ত এই যে এতগুলো ঘটনা ঘটছে, এই আপনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলেছেন, কিন্তু এমন কোনো বিষয় না। তিনি বলছেন কি আমেরিকার অস্ত্র দিয়ে কেন নিরীহ ফিলিস্তিনিদের মারা হবে, এটা তো বাত কি বাত, এর বললেও যা, না বললেও তাই। ঠিক আছে, জিনিসটা হচ্ছে যে আপনার ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং F-16 যুদ্ধ বিমান পাঠিয়ে রাশিয়াকে ব্যস্ত করে ফেলেছে। সুতরাং রাশিয়াকে এখন বাইরের দিকে নজর দেওয়াটা হচ্ছে খুব কঠিন। আপনি চীনকে বিভিন্ন জায়গায় তাদের ফরেন ইনভেস্টমেন্ট FDI সবচেয়ে গত মাসে ছিল সবচেয়ে সর্বনিম্ন, মানে গত 3 দশকের মধ্যে 30 বছরের মধ্যে সর্বনিম্ন। চীনের ক্ষেত্রে তাইওয়ান নিয়ে একটা উত্তেজনা চালাচ্ছে, দক্ষিণ চীন সাগরে আমেরিকা একটা খেলা খেলছে। ফলে চীনও যে পুরোপুরি ইরানের সমর্থনে এগিয়ে আসবে এরকমও কিন্তু নাই। তাহলে কিন্তু তারা বিবৃতি বা আরও কিছু কাজ করতো। এর আগে কিন্তু যখনই আপনার মনে আছে হয়তো যে মধ্যপ্রাচ্যে যখন গোলমাল শুরু হলো, এই ইসরায়েল যখন গাজায় আক্রমণ শুরু করলো, তখন আমেরিকা তার বিমানবাহী রণতরী পাঠালো। চীনও কিন্তু সঙ্গে সঙ্গে তার রণতরী পাঠিয়েছিল মিডল ইস্টে। এখন ধরেন একদিকে রাশিয়াকে চুপ করিয়ে রাখলো, একদিকে চীনও মোটামুটি ঠান্ডা। তাহলে এটি তো হচ্ছে ইরানকে জব্দ করার সবচেয়ে মোক্ষম সুযোগ বলে অন্তত আমি যতটুকু বুঝি তাতে আমার মনে হয়। এখন এটা যদি না হয়, এটা হলে সারা বিশ্ববাসীর জন্য খারাপ। কারণ মানুষ এখন আর এককভাবে কিছু নেই, মানুষ হচ্ছে একটা গ্লোবাল পিপল, যেটা বলি মানুষ উপরে নির্ভরশীল। যে ইউক্রেনে হামলার পরে আমাদের এখানে সব জিনিসের দাম বেড়েছে একটা, সেই কারণে না হলে আমি খুশি হব। কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে আপনার ইরানের সামনে সমূহ বিপদ বলে অন্তত আমি মনে করি। আর ইসরায়েলের ক্ষেত্রে যদি দেখেন, ইসরায়েল একাধিক ফ্রন্ট খুলে ফেলেছে।
প্রথমে গাজা, তারপরে হিজবুল্লাহ লেবানন, তারপরে ইয়েমেন, এরপরের আপনার ফ্রন্ট হতে পারে মেবি ইরান। কারণ তারা মনে করে যে ইরানই হচ্ছে এদের সকলের শক্তির বা ক্ষমতার উৎস হচ্ছে ইরান। এরা যে রকেট, এরা যে ক্ষেপণাস্ত্র, এরা যে ড্রোন, যে হামলায় চালাক না কেন সবগুলো সাপ্লাই ইরান থেকে আসে। সেলিম খান, আপনি যেমনটি বলছিলেন যে আমরা আসলে নির্ভরশীল হয়ে গেছি একজন আরেকজনের উপর, সেই জায়গাটা থেকে যুদ্ধ আসলে আমাদের কারোই চাওয়া না। আপনার কাছে কি মনে হয় দ্রুতই কি আমরা যুদ্ধ পরিস্থিতি থেকে বের হতে পারবো? বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এইটা ঠিক মানে প্রেডিকশন করা অন্তত আমার মতো লোকের জন্য একটু বোকামি হবে। কারণ আপনাকে প্রথম জিনিসটা বুঝতে হবে যে বিশ্ব এক ধরনের একটা পরিবর্তন চলছে। পরিবর্তনটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা হয়েছিল যে বিশ্বটা কীভাবে চলবে। যেরকম ধরনের এর অনুষঙ্গ হচ্ছে জাতিসংঘ, আচ্ছা, এর পার্ট হচ্ছে বিশ্ব ব্যাংক, এর পার্ট হচ্ছে IMF, এর পার্ট হচ্ছে ADB, এর পার্ট হচ্ছে এর আগে প্রথমে ছিল গ্যাট, GATT মানে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, তারপরে সেটা এখন হয়েছে WTO। ঠিক আছে, এগুলোকে দিয়ে বিশ্বকে মোটামুটি একটা পশ্চিমা পুঁজিবাদী এই যে সমাজ, আমেরিকার নেতৃত্বাধীন, তারা একটা সুন্দর ইয়েতে নিয়ে আসছিল। সুন্দর মানে তারা একটা সিস্টেমে নিয়ে আসছিল। এই সিস্টেমটার মধ্যে দেখেন যে হঠাৎ করে চীনের উত্থান, ভারত এগোচ্ছিল, রাশিয়া এই এত প্রতিবন্ধকতার মধ্যেও কিন্তু রাশিয়ার পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। আপনি সাউথ আফ্রিকা উঠে আসছে, তারা ব্রিক নামে, ব্রাজিল উঠে আসছে, তারা ব্রিক নামে সংগঠন গড়ে উঠছে। ফলে পশ্চিমাদের এখন একটা দায় পড়েছে যে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে হবে। এই ওয়ার্ল্ড অর্ডারের জন্য যুদ্ধ লাগবে না পারমাণবিক যুদ্ধ লাগবে না কি হবে, সেটি হচ্ছে সবচেয়ে ভয়ের বিষয়। তো আমি সবসময় মনে রাখি যে আইনস্টাইনের ওই কথাটা যে মানুষের তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, যেটা দিয়েই হোক না কেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে মানুষ চতুর্থ বিশ্বযুদ্ধ করবে সেই ঢিল, পাটকেল আর লাঠি দিয়ে, কারণ তার কাছে আর লড়ার মতন কিছু থাকবে না। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ ও বিশ্বের যে কোনো খবর জানতে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন। ভিজিট করুন itbbt.com।